I love you, but I'm not in love with you. ছেলেটার নাম হরি। ফটকাবাজ একটা ছেলে। তার ক্লাসমেট সীতাকে সে একটা কাগজের টুকরো ধরিয়ে দেয়, সেখানে লেখা আই লাভ ইউ সীতা। তবে সীতা তাকে মানা করে দেয়, যার কারণে সে গীতার জন্য কাগজের উল্টো পাশে আবার ব্যাকআপ প্ল্যান করেও রেখেছিল। তবে গীতা ডাইরেক্ট তার ম্যামকে বলে দেয়, আর ম্যামের হাতের চর খেয়ে তার হাওয়া একদম টাইট হয়ে যায়। স্কুলে যখনই কোনো মেয়েকে সে প্রপোজ করে, সবাই ম্যাডামের কাছে বিচার দেয়, আর সে উদম খেলানি খায়, সেটা স্বাভাবিক কথা। আর যার কারণেই একদিন সে ডাইরেক্ট তার ম্যামকেই প্রপোজ করে বসে। সবাইকে প্রপোজ করলে ম্যাডামের কাছে বিচার যায়, আর ম্যাডামকে প্রপোজ করলে কার কাছে বিচার যাবে? তবে এখানেও তার কেরানি খেতে হয়। হ্যাঁ, এই রোমিওর গল্পই বলতে চলেছি আজ। এই ফটকার লাইফে একদিন এক সত্যিকারের ভালোবাসার এন্ট্রি হয়েছিল। তবে সব ঘটনা যদি এখানেই বলে দেই তাহলে কেমনে হবে? তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। লাইকের বাটনটা চাপতে ভুলো না কিন্তু। তারপর আস্তে আস্তে সে বড় হয়। আজ পর্যন্ত যে কতগুলো মেয়েকে সে প্রপোজ করেছে সেটা হিসাবের বাইরে। মানে বলা যায় যাকে পায় তাকেই সে প্রপোজ করে, আর সবার কাছ থেকেই না শব্দটা শুনতে পায় সে। বর্তমানে হারি একটা ক্লাবের ডিজে হিসেবে কাজ করে। তবে মেয়েদের উপর ট্রাই মারাটা সে এখনও ছাড়তে পারেনি। তার বাবাকে আমরা দেখতে পাই, সে একজন সরকারি কর্মকর্তা। দেশ নাকি খুব এগিয়ে যাচ্ছে। সেদিন পিৎজাওয়ালাকে আর অ্যাম্বুলেন্স দুজনকে একসাথে কল করেছিল। অ্যাম্বুলেন্সের আগে নাকি পিৎজা চলে এসেছে। যাই হোক, কিছুক্ষণ পর সেখানে দুজন লোক চলে আসে। তাদেরকে দেখে সে বলে, আমি বলেছি তো কাজ হবে না। তবে তারা তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করলে সেটাও সে রিজেক্ট করে দেয়। সরকার তাকে তার কাজের জন্য স্যালারি দেয়, তো তার ঘুষ নেওয়ার প্রয়োজন নেই। যার কারণে এরা দুজন তাকে হুমকিও দিয়ে যায়, নিজের সাথে নিজের পরিবারকেও কিন্তু বিপদের মুখে ফেলছিস তুই। কিন্তু তার যেন কোনো টেনশনই নেই। তারপর সময় যেতে যেতে যখন তার ডিউটি টাইম শেষ হয়, বাইরে বেরোনোর পর দেখা যায় তখন যারা এসে তাকে হুমকি দিয়ে গিয়েছিল এখন তারাই তার কাছে এসে ক্ষমা চাইছে। এই ভুল নাকি তারা আর দ্বিতীয়বার করবে না। কিন্তু আসলে ব্যাপারটা কি হয়েছিল জানতে চাও? তাহলে একটু পেছনে যাই চলো। যখন তারা তাকে হুমকি দিয়ে বাইরে বের হয় তখনই সেখানে হারি বসা ছিল। তাদের প্রত্যেককে একের পর এক কেলানোর পর তাদের মেন লিডার বুঝে গিয়েছিল যে এর সাথে পারা যাবে না, যার কারণেই তার কাছে এসে একটু আগে ক্ষমা চেয়ে গেল তারা। পরদিন সকালে হারি যখন ঘুমিয়েছিল, ভোরবেলাতেই বাইরে একটা মেয়ের গলার আওয়াজ সে শুনতে পায়। তাদের বাড়িতে হয়তোবা কোনো নতুন পাখি ঢুকেছে, যার কারণে পুরো ভাবসাব নিয়ে একদম ডাম্বেল হাতে নিয়ে ব্যায়াম করতে করতে বাইরে চলে আসে সে। আর তার বাবা তো তার এই পরিস্থিতি দেখে একদম অবাক। কিরে, সূর্য কি আজকে উত্তর দিক থেকে উঠলো নাকি? সে ওখানে সোফার মধ্যে বসে পড়ে। আসলে এ হলো তার বোন, আর ইনি হলেন তার বোনের বান্ধবী। এখন বোনের বান্ধবী বলে কথা, ট্রাই তো মারতেই হবে। যার কারণে সে তার সাথে আগে পরিচয়টা করে নেয়, আর সেই রকম ভাবের সাথে বলতে শুরু করে, তো আগামী ছুটিতে ফ্রি থাকলে চলো আমরা সবাই মিলে সিনেমা দেখতে চাই। তবে তখনই আমরা দেখতে পাই তার মোবাইলে তার হাজব্যান্ড কল করছে। আর এই বুঝতে পেরে তার তো হাওয়া একদম ফুস করে বেরিয়ে যায়। নিউজ পেপারটা মুখের ওপর নিয়ে বসে থাকে। সে তার বাবু সোনা এইসব শুনে তারও ফুলতে শুরু করে। সে বাইরে বেরিয়ে যায়। বাইরে তার মা তাকে বলে, আরে সুন্দর সুন্দর মেয়েদের এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় কেন আমি বুঝি না। মানে ছেলেকে বলা যায় কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে আরও। রাতের বেলা হারি একটা দোকানের সামনে বসে খুব সুন্দরভাবে চিল মারছে, সাথে তার বন্ধু। কথায় কথায় তাদের ছোটবেলার কথাগুলো উঠে আসে, যেখানে হারি তাকে বলতে শুরু করে, আমার প্রথম প্রেমটা ছিল শ্যালু। তার সাথে দেখাটা হয়েছিল প্রাইমারিতে। তবে সবসময় মুড অফ করে বসে থাকতো নাকি সে। সে নাকি কখনোই বুঝতে পারেনি যে সে কেন সবসময় দুঃখী থাকতো। তবে সে এই কারণটা জানতে পারে তার জন্মদিনের দিন। শ্যালু তার বাবার জন্য দুঃখী। তার বাবা শহরে থাকে আর খুব কমই এখানে আসা যাওয়া হয়। তবে পরবর্তীতে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বটা হয়ে যায়। আর এভাবে জানালায় তীর মেরে সুতোর মাধ্যমে তার কাছে আংটি পৌঁছে দেওয়ার বিষয়টাকে মনে রাখবে, কিন্তু পরবর্তীতে বিষয়টাকে রিক্রিয়েট হতে দেখবো আমরা। তবে তাদের এই বন্ধুত্বটাও বেশি দিন টিকে থাকতে পারেনি, কারণ হারির বাবার কাজের জন্য ট্রান্সফার হয়ে যায় শহরে, আর সেখান থেকে এখানে চলে আসা। বলা যায় হারি এখনও তার সেই ছোটবেলার শ্যালুকে মনে করে, কিন্তু সে কোথায় আছে, কী অবস্থায় আছে বা কী করছে তার কিছুই তার জানা নেই। আর আজ পর্যন্ত এতগুলো মেয়ের কাছে রিজেক্ট হওয়ার পর সে রাগের মাথায় বলছে, আজ থেকে আমার জীবন থেকে ভালোবাসা নামের বিষয়টাকে আমি মুছে দিলাম। আর এই বলার সাথে সাথে পাশে থেকে এক জোড়া বেঁধে থাকা তাদের গলার আওয়াজ শোনা যায়, ওরে বাবু সোনা জানু পাখি সব বলে একদম ভরিয়ে ফেলেছে। আর এটা শুনে হাড়ির মাথা একদম গরম। সে গিয়ে ডাক দিলে ওখানে ছেলেটাকে দেখে সে রীতিমতো মেয়েটার চয়েসের ওপর আঙুল তোলে। এই তার চয়েস, তার ওপর আবার সে নেশার ঘরে আছে, কি থেকে কি বলে ফেলছে, তার চেহারাটাও বানিয়েছে একদম বাটাম চেহারা। যাক, এখান থেকে সিন শিফট হয় আর হ্যারি একা একটা স্থানে দাঁড়িয়ে, পেছনে সমুদ্র। হঠাৎ সে ওখান থেকে পড়ে যেতে ধরে, আর হুট করে একটা মেয়ে এসে তাকে ধরে ফেলে। মেয়েটা তাকে পানিতে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিল। তাকে ঠিকঠাক মতো রেখে সে তার স্কুটার নিয়ে চলে যেতে ধরে।
তখনই হ্যারি তাকে ডাক দেয় এবং তাকে জানায় যে তার কাছে নাকি বাইক নেই, আর বাড়ি ফেরার জন্য অটো ভাড়াও নাকি তার কাছে নেই। তাকে একটু সামনে ড্রপ করে দিতে বলে সে। এখন পরিস্থিতি বুঝতে পেরে মেয়েটা তাকে তার স্কুটিতে তুলে নেয়। মেয়েটার নাম এখনও গল্পে প্রকাশিত হয়নি, তাই আমিও বলছি না। যাওয়ার সময় দেখা যায় হ্যারি এই মেয়েটার সাথেও ফ্ল্যাটিং করতে শুরু করেছে। তার ফোন নাম্বার চাইছে, আবার তার নামও জানতে চাইছে সে। বলা যায় অন্যান্য মেয়েদের সাথে সে যেরকমটা করে তার সাথেও ঠিক তেমনটাই করছে। যখন মেয়েটা তার কোনো কথায় সাড়া দিচ্ছে না, তখন সে তাকে বলতে শুরু করে, আমাকে বাঁচিয়ে কিন্তু তুমি মহান কিছু করনি। এমনিতেও আমি ভালো সাঁতার পারি, পড়ে গেলে সাঁতার কেটে উঠে যেতাম, উঠে আবারও টাল্লি হতাম। আবার এই শুনে তাকে সেই স্কুটার থেকে নামিয়ে দেয়। তাকে বলে, যেহেতু সাঁতার পারো অবশ্যই দৌড়াতে পারবে, দৌড়িয়ে বাসায় চলে যাও। এই বলে তাকে এখানে ফেলেই চলে যায় সে। আর কিছুক্ষণের মধ্যেই হ্যারির বন্ধু তার বাইক নিয়ে চলে আসে। তাকে জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা খুলে বলে থাকে। কিন্তু সে একটু আগেই প্রতিজ্ঞা করেছিল তার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই, আর কখনোই সে আর অন্য মেয়ের উপর ট্রাই মারতে যাবে না। সে উপরওয়ালার কাছেও প্রার্থনা করে যেন এই মেয়েটার সাথে তার দ্বিতীয়বার আর দেখা না হয়। পরের দিন সেই মেয়েটা একটা পাবলিক প্লেসে বসে আছে। সে লক্ষ্য করে ছোট্ট একটা মেয়ে হারিয়ে গিয়েছে। তাকে সবাই জিজ্ঞাসা করছে, কিন্তু মেয়েটা তার মুখ খুলে কিছুই বলছে না। আর ঘটনাচক্রে সেখানে হ্যারিও ছিল। হ্যারি খেয়াল করে ছোট্ট মেয়েটাকে সবাই একের পর এক প্রশ্ন করে একদম বিভ্রান্ত করে ফেলছে, যার কারণে সে ওখান থেকে সবাইকে সরতে বলে মেয়েটাকে একটা পাশে নিয়ে চলে আসে। গত রাতের ওই মেয়েটাও সম্পূর্ণ ঘটনা দেখছে। মেয়েটাকে শান্ত মাথায় জিজ্ঞাসা করলে বোঝা যায় আসলে সে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী সে। তবে তার ইশারা বুঝতে পারছে হ্যারি। অল্প অল্প যতটুকুই বুঝতে পারছে ততটুকুর মধ্যেই তার নাম জানতে পারে। মেয়েটার নাম হলো পূজা, আর তার স্কুলের নাম নাকি রেমবো শব্দটা দিয়ে শুরু হয়েছে। এই শুনতে পেরে সে তার বন্ধুকে এলাকায় যত স্কুল আছে সমস্ত স্কুলের মধ্যে এই নামের স্কুলে খোঁজ নিতে বলে। আর এই বিষয়টা ওই মেয়েটা সেখানে বসে থেকে দেখছিল। কিছুক্ষণের মধ্যে স্কুল থেকে কয়েকজন পূজাকে নিতে এসেছে। আর যাবার সময় পূজা হ্যারিকে ধন্যবাদ জানায় আর তার নাম্বারটা চেয়ে নেয়, যেন পরবর্তীতে তার সাথে সে যোগাযোগ করতে পারে। হ্যারি তাকে তার আঙুল দেখিয়ে নিজের নম্বরটা বলে দেয়। আর আমরা দেখতে পাই পাশে থেকে ওই মেয়েটা তার নাম্বার নোট করে নিচ্ছে। সাথে সাথে হ্যারিও মেয়েটাকে নোটিস করে খুশি হয়ে যায়। কিন্তু না, গত রাতের প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায় তার। আর কারো সাথে ট্রাই মারবে না সে, যার কারণে সেখান থেকে সে চলে যায়। রাস্তায় কিছু গুন্ডা পান্ডা সমস্ত গাড়িগুলোকে আটকে রেখেছে, কারণ মিনিস্টারের শালা নাকি এখানে আসবে আর এই স্ট্যাচুর উদ্বোধন করবে। পুলিশ এসে তাদের সামনে উঁচু গলায় কথা বললে পুলিশকে সে বলে, এলাকায় নতুন বুঝি, দেখে বুঝতে পারছিস না পাবলিক আমাদের কিছু বলছে না, তো তোরা কি করবি? এখন পুলিশ অপারক। তবে তাকে একটা অফার দেওয়া হয়, যদি এখানে থাকা সমস্ত গাড়িগুলোর মধ্যে কেউ একজন একবার হর্ন বাজানোর সাহস করে দেখায় তাহলে নাকি তারা চলে যাবে। আর এই বলার সাথে সাথেই পেছন থেকে কেউ একজন প্রতিনিয়ত বারবার হর্ন বাজিয়েই চলেছে। আর ক্যামেরা সেখানে গেলে দেখা যায় এ কাজ অন্য কারো নয়, হ্যারির। তার মুখটা ঢাকা। আর সেখান থেকে একটা গুন্ডা এসে তার গাড়ির চাবিটা খুলে নেয় আর তাকে উল্টাপাল্টা বলে চলে যেতে ধরে। তখনই হ্যারি তার হাতটা ঘুরিয়ে নিজের চাবিটাকে ফেরত নিয়ে নেয়। আসলে হ্যারি এখানে এগিয়ে আসলো কারণ পেছনে একটা অ্যাম্বুলেন্স জ্যামে আটকা পড়ে আছে। ঘটনাচক্রে সেখানে ওই মেয়েটাও আছে। হ্যারি সবার সাথে লড়াই করে অ্যাম্বুলেন্সের যাওয়ার জন্য জায়গা করে দিচ্ছে। মেয়েটা তাকে দূর থেকেই দেখছে। এভাবেই রাস্তা ক্লিয়ার করার পর অবশেষে মেয়েটাও তার দিকে তাকিয়ে আছে। হ্যারিও মেয়েটাকে দেখছে, সে খুশি হয়। তবে আবারও সে পিছিয়ে পড়ে যখন তার প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায়। আচ্ছা, মেয়েটার নাম তোমাদের জানানো হয়নি, জানলে অবাক হবে, কারণ মেয়েটার নাম হলো শ্যালু। এখন এই শ্যালু হ্যারির সেই ছোটোবেলার শ্যালু নাকি এমনিতেই সেটা তুমি বুঝতেই পারছো। এখন একটা মিটিংয়ে আছে সে, তার সাথে তার বন্ধু কীর্তি। তখন একটা গুন্ডাকে দেখা যায় সে ভেতরে চলে আসে। সেখানে তাদের বসকে হুমকি দিয়ে সরিয়ে সে কীর্তিকে বলছে, তোমার বাবা আমার কাছে বন্দি, কারণটা কি জানতে চাও? তোমার বয়ফ্রেন্ডের নাকি বিয়ে হতে চলেছে অন্য একটা মেয়ের সাথে, আর তুমি এখানে বসে আছো। আমি অন্য কারো মতামত শুনতে চাই না। তোমার চেষ্টা থাকলে তুমি অবশ্যই তোমার বয়ফ্রেন্ডের বিয়ে ভাঙতে পারবে, আর যদি চেষ্টা না করো তাহলে তোমার মায়ের জন্য কিন্তু নতুন বর খুঁজে নিও, তোমার বাবাকে ঠুস করে দেব। আর এই বলে চলে যায়। আসলে তাকে আমরা একটু রোমিও টাইপ দেবদাস গুন্ডা হিসেবে দেখতে পাবো। পরে সমস্ত কিছু জানাবো, দেখতে থাকো। হ্যারি পূজার সাথে কথা বলছে। ওই মেয়েটা নাকি বারবার তার সামনে চলে আসছে, কিন্তু সে কি করবে কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। সেও যদি অবশেষে তাকে রিজেক্ট করে দেয়। এই জিজ্ঞাসা করতে করতেই একটা অচেনা নম্বর থেকে কল চলে আসে তার ফোনে। ফোন রিসিভ করলে দেখা যায় ওপাশ থেকে শ্যালু তাকে ফোন করেছে। তবে হ্যারি তাকে চিনতে পারছে না। সে তাকে বলে, ওই যে ওই দিনকার একটা মেয়ে তোমাকে লিফট দিয়েছিল আর মাঝপথে নামিয়ে দিয়েছিল, মনে নেই? আর এই বুঝতে পেরে হ্যারি তো সুপার এক্সাইটেড। শ্যালু নাকি তার সাথে দেখা করতে চায়। আর এই শুনতে পেরে সে তো একদম পুরো খুশি। সিন শিফট হলে শ্যালু হ্যারিকে নিয়ে তার ওই বান্ধবীর কাছে চলে এসেছে, যার বয়ফ্রেন্ডের কিছুদিনের মধ্যে বিয়ে হতে চলেছে। এখন সেখানে সে কাঁদছে, কিচ্ছু বলতে দিচ্ছে না, শুধুমাত্র সেই বলছে। এতে করে হ্যারি রেগে যায় এবং তাকে এক চড় মেরে দেয়। তখন সে একটু ঠান্ডা হয় আর তাকে বলে, ভরসা করো, আমি সব ঠিক করে দেব।
তখন বর্তমানে তার দরকার ছিল নিজের বাবাকে ওই গুন্ডার হাত থেকে ছাড়ানো। তার বন্ধুকে গিয়ে সমস্ত বিষয় খুলে বললে ওই গুন্ডা সম্পর্কে সে জানতে পারে। তার নাম নাকি মহর্ষি, আর তার নাকি সুচিত্রা নামের এক প্রেমিকা ছিল। কিন্তু তার জীবন থেকে যেদিন সে তাকে চিরকালের জন্য হারিয়েছিল, সেদিন থেকেই নাকি সে রোমিও থেকে দেবদাস হয়ে যায়। প্রতিদিন রাত 8টার পর ইমোশনাল ছবি দেখে সময় কাটায় সে, আর কারো ভালোবাসায় কোনো সমস্যা দেখতে পারে না সে। আর এই শুনে তার একটা আইডিয়া মাথায় চলে আসে। তারা সবাই মিলে সেখানকার একটা দোকানি মহিলাকে শিখিয়ে দিয়েছে যে নিজেকে সুচিত্রা পরিচয় দিতে আর তার সাথে কথা বলতে। সে যখন মুভি দেখছিল তখন তাকে কল দিয়ে সে নিজের নাম সুচিত্রা বলে পরিচয় দেয়। আর এতে করে সে তো অবাক, সে বিশ্বাস করে নেয়। আবার তাকে এরকমভাবে বোঝানো হচ্ছে যে সুচিত্রার নাকি বিয়ে হয়ে গিয়েছিল, আবার তার বাচ্চা কাচ্চারাও অনেক বড় হয়ে গিয়েছে। অবশেষে যখন মহর্ষিকে সে এটা জানায় যে কীর্তি নাকি তারই মেয়ে, আর সে যাকে আটক করেছে সে নাকি সুচিত্রার হাজব্যান্ড, এই শুনে সে নিজেও একদম টাস্কি। সে নাকি সব ঠিক করে দেবে, তাকে চিন্তা করতে নিষেধ করে। আসলে এটা যে বানানো ঘটনা সেটা শুধুমাত্র তারাই জানে, সে জানে না। যা জানতে পেরে সে নিজের মনকে সান্ত্বনা দেয়, দুঃখ করে লাভ নেই। আর ওদিকে তারা প্রত্যেকেই খুশি। তবে আমরা লক্ষ্য করি যে কয়বার কীর্তি হারিকে জড়িয়ে ধরেছে সেই কয়বারই শ্যালুর কাছে কেমন যেন একটু খারাপ লাগছে। আর সেও বুঝে যায় তার তীর নিশানা মতোই লেগেছে। এর পরবর্তী সময়টাতে তাদের সম্পর্কটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে। ধীরে ধীরে সময় কাটানো, নিজেদের মধ্যে থাকা বিভিন্ন ঘটনা তাদের সম্পর্কটাকে ভালো করে তুলছে। ফোনে কথা বলতে বলতে সে তার বাবাকে কখন ভিজিয়ে দিয়েছে নিজেও বলতে পারে না। লাইফে ফার্স্ট কোনো মেয়ে তাকে গুরুত্ব দিচ্ছে। শ্যালুকে আমরা তার হোটেলে দেখতে পাই। তার বাবা নাকি মুম্বাই আসবে, কিন্তু তার বাবার সাথে সে দেখা করতে চায় না, কারণ ছোটবেলার কিছু ঘটনা এবং কিছু বিষয় ধীরে ধীরে বাবা এবং মেয়ের মধ্যে একটা দূরত্বের তৈরি করেছে। মেয়ে মনে করে তার বাবা তার কেয়ার করে না। তার বাবাকে আমরা দেখতে পাই প্রেসিডেন্টের সেই শালা, যার নাম হলো বাবুজি। সে তার সাথে কন্ট্যাক্ট ডিল করতে এসেছে। তার নাকি একটা ফ্যাক্টরি হবে যেই জায়গায়, সেই জায়গাটা হলো তার। সেখানে তার 100 একর জমিটাকে সে কিনতে চায়, কিন্তু শ্যালুর বাবা সেটা বিক্রি করবে না। কারণটা হলো তার মেয়ে। ছোটবেলা থেকেই তার মেয়ে শ্যালু এই জায়গাটাকে ভালোবাসে। তাকে ধমকি দেওয়া হলে সে তাদের দুজনকে ডাইরেক্ট অপমান করে এখান থেকে চলে যায়। আমরা বুঝতেই পারছি শ্যালু আসলে তার বাবাকে যেমনটা মনে করে, তার বাবা আসলে সেমনটা নয়। আসলে ছোট থেকেই শ্যালু তার বাবার সাথে যেরকমটা সময় কাটাতে চেয়েছিল, তার বাবার কখনো সেই সময়টা হয়ে ওঠেনি। আর ছোটবেলায় নিজের বাবাকে এভাবে কাছে না পাওয়ার কারণে সে তার বাবার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। আর বিষয়টা কিন্তু 1-2 দিনের নয়, বিশাল একটা সময় তৈরি হয়েছে এই দূরত্বটা। আর যেহেতু এখানে তার বাবার প্রসঙ্গটা উঠে এসেছে, সেজন্যই তার মন খারাপ। হারি তাকে কল করে, তাকে জিজ্ঞাসা করে মন খারাপ নাকি, এমন শোনাচ্ছে কেন কথা। তবে সে তাকে জানায় না, তার নাকি কাজের একটু চাপ বেশি, এই বলে ফোন রেখে দেয়। তবে হারির তেমনটা মনে হচ্ছে না। কাজ শেষ করে শালু যখন বাইরে বের হয়, সেখানে সে হারিকে দেখতে পায়। সে একটু খুশি, কারণ তার সাথে থাকলে অন্তত সে তার বাবার কথা ভুলে থাকতে পারে। ধীরে ধীরে হ্যারিকে সে পছন্দ করতে শুরু করেছে। হ্যারিকে সে তার মনের কিছু কথা বলে, যে তার নাকি একটা বড় সমস্যা, যে সে তার ইচ্ছাটাকে কারো কাছে প্রকাশ করতে পারে না। তবে হ্যারির সাথে নাকি সে ফ্রি ফিল করে। হঠাৎ মাঝপথে বৃষ্টি নেমে আসে। তার একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। জানা যায় শ্যালুর নাকি 5 দিনের জন্য গোয়া যেতে হবে একটা শ্যুটে। তার জন্য বাড়ি গিয়ে তাকে সব কিছু প্রস্তুতি করতে হবে। কিন্তু বৃষ্টির জন্য এখন যেতে পারছে না। সে ভিজতেও পারবে না, কারণ তার নাকি ঠান্ডার সমস্যা রয়েছে। এখন কি করবে কিচ্ছু বুঝতে পারছে না সে। তবে হ্যারি একটা বুদ্ধি করে, সেখানে থাকা কিছু ডালপালা ব্যবহার করে একটা ওয়ান টাইম ছাতা বানিয়ে ফেলে। আর এটাই তাকে বৃষ্টি থেকে বাঁচাবে। তারা সুন্দর মতোই বাড়ি ফিরে যায়। আগামীকাল নাকি হ্যারি নিজে তাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে। কাল সকাল হলে দেখা যায় আজকে হ্যারি একটা গাড়ি নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে এটা নাকি তার বোনের গাড়ি। আর ওদিকে তার বোন গাড়ির চাবি খুঁজতে খুঁজতে অস্থির। বিষয়টা জানতে পারলে তাকে বাসে চলে যেতে বলে সে। তবে এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা অন্য একটা বিষয় দেখতে পাই। শ্যালু হ্যারিকে রিকোয়েস্ট করছে যেন তার সাথে সে গোয়া পর্যন্ত যায়। সে নাকি তাকে না জানিয়েই তার জন্য টিকিট কেটে ফেলেছে। আর এতে করে হ্যারি নিজেও অনেক খুশি। যাওয়ার পর আমরা তাদের শুটিং দেখতে পাই, যেখানে একটা ছেলে তীরের সাহায্যে তার পার্টনারকে আংটি পরিয়ে দিচ্ছে, যে বিষয়টা ছোটবেলায় হ্যারি করেছিল তার সেই শ্যালুর সাথে। আর এটা দেখে সে অবাক। এই শুটিংয়ের আইডিয়াটা নাকি শ্যালু দিয়েছে। রাতে যখন শ্যালু তাকে তার ছোটবেলার সমস্ত কিছু জানায়, তখন সে আরও বেশি শিওর হয়ে যায় এই তার শ্যালু। তবে হ্যারি বিষয়টাকে গোপন করে। শ্যালু বলে ছোটবেলা থেকেই নাকি তার একটা সমস্যা, একা একা গিয়েছে তার সমস্ত সময়। কখনো কারো সাথে নিজের মনের কথা সে শেয়ার করতে পারে না। এভাবেই সময় কাটতে শুরু করে। তাদের সম্পর্কটাও ভালো হচ্ছে। সময় এভাবেই চলে যায় আর তারা আবার মুম্বাই ফিরে আসে। আজ প্রথম হ্যারি শ্যালুকে নিজের বাড়িতে নিয়ে আসলো। বাড়ির সবাই নাকি মন্দিরে গিয়েছে। হ্যারি কফি বানাতে চলে যায় আর তার ঘরটাকে ঘুরে দেখতে দেখতে শ্যালু কোনো এক সময় হ্যারির বেডরুম পর্যন্ত পৌঁছে যায়।
সেখানে তার ছোটবেলার কতগুলো ছবি টাঙানো ছিল। যখন সে ওই ছবিগুলো দেখে তার বুঝতে আর বাকি থাকে না এই হলো তার ছোটবেলার সেই ছেলেটা। অর্থাৎ এখন দুজনেই জানে যে তারা আজ নতুন পরিচিত নয়, তাদের পরিচয়টা সেই ছোট থেকেই। বাসায় হ্যারির মা বাবা চলে আসলে তারাও তার সাথে পরিচয় হয়ে খুশি হয়। সময়টা ভালোই যাচ্ছে, তবে হঠাৎ বাসা থেকে কল চলে আসে শ্যালুর বাবা নাকি তার সাথে দেখা করতে চায়। আর এই শুনে তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে সে চলে যায়। যাবার সময় তাদের দুজনের মুখেই আমরা একটা হাসি লক্ষ্য করি। তবে এরপরে যে ঘটনাটা এরকম হবে সেটা হ্যারি কখনো ভাবতেও পারেনি। 2টা দিন হয়ে যায় শ্যালুর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। শেষ পর্যন্ত কীর্তির কাছে কল করে সে জিজ্ঞাসা করে শ্যালু কি অফিসে এসেছে, কিন্তু এখানেও জানা যায় সে নাকি 2 দিন ধরে অফিস আসে না। এভাবেই আরও সময় যাচ্ছে, সে তাকে মেসেজের রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না। তবে অবশেষে 1 সপ্তাহ পর শ্যালু তাকে তার সাথে বিচে দেখা করতে বলে। সেখানে গিয়ে হ্যারি অপেক্ষা করছে। একটু পর মহর্ষি চলে আসে সেখানে। কিরে, আমার সাথে ধোকা দিলি কেন রে? কিন্তু এখন সে তার সাথে কথা বলতে চায় না। শ্যালুর কথা উঠলে তাকে সে জানায়, তোর জন্য সুচিত্রা যেমন আমার জন্য শ্যালু তেমন। আর এই শুনে সে তো আবারও ইমোশনাল হয়ে যায়। মানে এই যে কেমন টাইপের রোমিও এটা বুঝতেই পারছি না, আল্লাহ জানে। সাথে সাথে শ্যালু চলে আসে। তবে তার কথাবার্তা যেন কীরকম। কেন ডেকেছো আমাকে এমন জিজ্ঞাসা করলে হ্যারি কিছু বলতে পারছে না। তাকে প্রপোজ করতে এসেছে সে, কিন্তু এই কথাটা বলতে গিয়ে কত রকমের কাহিনীটাই না সে দেখাচ্ছে। অবশেষে তাকে সে গুছিয়ে বলে দেয়, আজ পর্যন্ত অনেকগুলো মেয়েকেই আমি প্রপোজ করেছি, এখনও এরকম লাগেনি, কিন্তু ফার্স্ট টাইম তোমার সাথে আমার এমন মনে হচ্ছে। আই লাভ ইউ শ্যালু। আর এই শুনে সে প্রথমে একটা মুচকি হাসি দেয়, তবে তার হাসিটা অন্য কিছু বলছে। তুমিও তো বাকিদের মতোই বের হলে, 2 দিন তোমার সাথে থেকেছি, একটু হেসে গেলে কথা বলেছি, তাতেই এই পর্যন্ত। অন্তত তোমার থেকে আমি এরকমটা আশা করিনি। আর এই প্রত্যেকটা কথা একদম হ্যারিকে যেন ছেদ করে চলে যাচ্ছে। হ্যারি তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার সেই হেসে খেলে কথা বলা, আমার সাথে সব কিছু শেয়ার করা, সেগুলো কী ছিল? শ্যালু তাকে জানায়, তোমাকে আমি বোঝাতে পারবো না, আর তুমি বুঝতেও পারবে না। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এমন মনে হয়নি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে তাকে বলে, আই লাভ ইউ বাট আই এম নট লাভ উইথ ইউ। আর এই সব ঘোরানো পেঁচানো কথাবার্তায় তার মাথা একদম গরম হয়ে যাচ্ছে। বলতে বলতে সেদিনের ওই গুন্ডাগুলো চলে আসে। আর একে তো তার মাথা গরম, তার উপর আবার এই ঝামেলা। ইচ্ছা মতো তাদের কেলাতে শুরু করে সে। আর তাদের প্রত্যেককে মারার পর শ্যালুর কাছে গিয়ে তাকে বলছে, আমি বুঝতে পারছি তোমার কোনো সমস্যার কারণে তুমি এমনটা বলছো, আমাকে খুলে বলো, আমি সব ঠিক করে দেব। কিন্তু শ্যালু তাকে থামিয়ে দিয়ে বলে, এখন যেহেতু আমি জেনে গিয়েছি তুমি আমাকে নিয়ে কী অনুভব করো, সেহেতু আমাদের আর দেখা করাটা উচিত হবে না। এই বলেই এখান থেকে সে চলে যায়। কি হয়ে গেল তার সাথে? একের পর এক রিজেক্ট হওয়ার পর অবশেষে যে তার লাইফে সিরিয়াসভাবে এসেছিল, সেও নাকি অবশেষে এমনটাই করলো। তারপর অনেকটা সময় চলে যায়। এভাবেই দেখা যায় হ্যারি আবারও আগের মতো টাল্লি হয়ে বসে থাকে। এই দেবদাসের মতোই হয়ে গিয়েছে, তাকে সাথে নিয়েই এখন ঘুরে বেড়ায়। তবে একদিন হঠাৎ সে তার বোনকে একটা ছেলের সাথে দেখতে পায়। আর এই ঘটনা বাড়িতে চলে আসে। সে না দেখলে তো জানতেই পারতো না তার বোনের আরেকটা ছেলের সাথে চক্কর চলছে। তবে সমস্যাটা হলো সে কাউকে বলেনি কেন। আসলে তার বোন যার সাথে রিলেশনে রয়েছে সে নাকি শ্যালুর বড় ভাই। আর যদি আমরা ঘটনার পেছনের সেই মুহূর্তগুলো দেখি, ভালোই বোঝা যাচ্ছে যে শ্যালু এবং হ্যারির লাভ স্টোরির পাশাপাশি তাদেরও একটা স্টোরি তৈরি হয়ে গিয়েছিল। আর তার বোনের থেকেই আমরা শ্যালুর ফ্যামিলি এবং শ্যালু সম্পর্কে জানতে পারি। শ্যালু এমনটা কেন করলো? আসলে শ্যালুর দাদামশাইয়ের সাথে তার বাবার সম্পর্কটা 20 বছর আগেই বলা যায় ভেঙে গিয়েছিল। তারা ভাই বোন জানতো যে তাদের দাদামশাই মারা গিয়েছে অনেক আগে, কিন্তু আসল ব্যাপারটা হলো অনেক পেছনে একটা বিবাদের কারণে তাদের সম্পর্কটা নষ্ট হওয়ায় বাবা ছেলে আলাদা হয়ে গিয়েছিল। আর দীর্ঘ 20টা বছর পর পুনরায় দেখা হলো তাদের। শ্যালুর এক আন্টি তাকে জানায়, আর কতদিন এভাবে মুখ ফিরিয়ে থাকবেন? আমি শ্যালুকে আমার পুত্রবধূ করতে চাই, এর মাধ্যমে আমি চাই যেন আমাদের সম্পর্কটা আবার গড়ে উঠুক। এতে করে তারা সবাই খুশি। আর পরিস্থিতি এখানে এরকম যেখানে শ্যালুর কোনো মতামতের গুরুত্বই দেওয়া হলো না। সে কি চায় বা না চায় কিছু জিজ্ঞেস করাই হলো না, তার ঘাড়ে যেন তাদের ইচ্ছাটাকে চাপিয়ে দেওয়া হলো। আর শ্যালুর তো এই সমস্যা আগে থেকেই যে সে নিজের মনের কথা কারো কাছে প্রকাশ করতে পারে না, নিজেরটা আদায় করে নিতে পারে না। তার বাবার সাথে তার সম্পর্কটাই এরকম যেখানে সে কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ এ কারণেই সেদিন শ্যালু তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে তাকে ভালোবাসে। তবে যাই হোক, যেহেতু সে জানতে পেরেছে তার কিছু একটা করতে হবে, হ্যারি শ্যালুর ভাই অশোকের সাথে দেখা করতে চায়। তার সাথে দেখা হলে দেখা যায় ছেলেটা ভালোই সাদেসিধে। তাকে সে জানায়, তোমাদের বিয়ের দায়িত্বটা আমার, কিন্তু তার আগে তোমার পরিবারকে আমার জানতে হবে। আর এরপরেই সিন শিফট হয়ে যায় শ্যালুর কাছে। শ্যালু, তার বাবা এবং তার মা স্টেশনে অপেক্ষা করছে। অশোক প্রথমে আসবে, তারপর তাকে নিয়ে তারা সোজা তার গ্রামের বাড়িতে চলে যাবে। তবে শ্যালু এটা দেখে অবাক হয় যে ট্রেনের দরজায় হ্যারি দাঁড়িয়ে আছে। ট্রেন থেকে নামার পর শ্যালুর ভাই সবাইকে হ্যারির সাথে পরিচয় করিয়ে দেয়।
যে সে নাকি তার বেস্ট ফ্রেন্ড। আর এখানে শ্যালু নিজেও অল্প অল্প আন্দাজ করতে পারছে বিষয়টা। ট্রেনে আমরা দেখতে পারি তারা সবাই বই পড়ছে, পরিবারের সবাই একসাথে আছে কিন্তু নিজেদের মধ্যে কোনো কথাবার্তাই নেই। শ্যালু নিজেও বই পড়ছে। তখন হঠাৎ হ্যারির মোবাইলে একটা কল চলে আসে। মহর্ষি তাকে কল করেছে, তবে তার ফোনে চার্জ নেই, তাই অশোক তার মোবাইল চার্জে লাগাতে নিয়ে যায়। কিন্তু বারবার মহর্ষি ওই মোবাইলে কল করছে আর মেসেজ করছে। একটা মেসেজ তার চোখে পড়ে যায়। সে জানাচ্ছে যে শ্যালুর সাথে কি তোমার কথা হয়েছে। আর এই মেসেজটা পড়ে সে বুঝতে পেরে যায় যে তার বোন শ্যালুর সাথে তার আগে থেকেই পরিচয়। হ্যারিকে ডাক দিয়ে নিয়ে আসে সে, আর তাকে জিজ্ঞাসা করে, আমার বোনকে তুমি আগে থেকেই চিনতে? সে সব কিছু স্বীকার করে যে সে নাকি তার বিয়ে করাতে নয়, শ্যালুর সাথে নিজের সেটেল করতে এসেছে এখানে। আর এই শুনে অশোক তো অবাক, তবে কিছু করার নেই। সবার সাথে তার পরিচয় করিয়ে দিয়েছে সে যে সে তার বেস্ট ফ্রেন্ড। আবার অশোক নিজেও একটা বিষয় বাধা, যেটা হলো হরির বোন। পরবর্তী সময়ে হরি শ্যালুর সাথে দেখা করতে চায় এক নদীর ঘাটে। সেখানে সে তার জন্য কিছু রোম্যান্টিক ডায়ালগ মারে। অবশ্যই ইন্টারনেট থেকে ডাউনলোড করা ইংলিশ টু হিন্দি মেরে ফেলেছে, তবুও শ্যালুর ভালো লাগে। আর তার জন্য সে একটা গিফট নিয়ে এসেছে, একটা গলার চেইন। তার জন্মদিনের উপহার এটা। পরবর্তী সময়গুলোতে আমরা দেখতে পাই শ্যালুর বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তারা সবাই মিলে মন্দিরে এসেছে পুজো দিতে। শ্যালু ছোট থেকেই তার বাবাকে নিজের প্রতি কেয়ারলেস মনে করত, কিন্তু আজ মন্দিরে আসার পর জানতে পারে যে প্রতি বছর নাকি তার বাবা তার জন্মদিনে তার জন্য পুজোর ব্যবস্থা করত, এমনকি সবার খাবার ব্যবস্থাও করত। অর্থাৎ সে যেমনটা মনে করেছিল তার বাবা আসলে তেমনটা নয়। ভেতরে ভেতরে সবার কেয়ার করে, শুধুমাত্র প্রকাশটা হয় না। একদম আমার বাবার মতন। তোমাদের কারো বাবা এমন হয়ে থাকলে এখনই কমেন্টে বলো। বাড়িতে যখন হ্যারি সিঁড়িতে বসেছিল, তাদের বাড়ির কাজের মেয়েটা বলে, আরে বরকে তো অনেক কিউট দেখা যায়। কিন্তু শ্যালুর মা তাকে বলে, আরে ও বর না, ও তো অশোকের বন্ধু। আবার এটা শুনে এখন সে নাকি তার সাথে লাইন মারবে এমনটা বলে। ওদিকে আবার প্রেসিডেন্টের শালায় ওই যে প্রজেক্ট হাতে নিয়েছিল যেটা, সেই প্রজেক্ট স্থগিত হয়ে রয়েছে, কারণ শ্যালুর বাবার 100 একর জমির মালিকানা তাদেরকে দেয়নি সে। আর সে নাকি একজন মানুষের জন্য তার এত বড় প্রজেক্টটাকে হাতছাড়া করতে পারবে না, কিছু একটা করতে হবে। ওদিকে এভাবেই সময় যাচ্ছে। শ্যালুর দাদামশাই চলে এসেছে, এমনকি শ্যালুর সাথে যার বিয়ে হতে চলেছে সেও আমেরিকা থেকে চলে এসেছে। তাদের বাড়িতেই এসেছে তারা। তবে আরেক সমস্যা এটা যে শহর থেকে মহর্ষি আবার এই খবর পেয়ে তাদের গ্রাম পর্যন্ত চলে এসেছে। ব্যাপারটা হলো সে জানে যে শ্যালুর বিয়ে হচ্ছে, কিন্তু সে মনে করছে হয়তোবা হরির সাথে শ্যালুর বিয়ে হচ্ছে। এটাই তো সমস্যা। হরি তাকে দেখতে পেয়ে একদম ভয় পেয়ে যায়। যদি সে তার মুখ খুলে ফেলে ভুলক্রমে তাহলেই সর্বনাশ। হরি জলদি করে তাকে আটকে নেয় এবং দূরে কোথাও নিয়ে তাকে সমস্ত বিষয় খুলে বলে। মহর্ষি কষ্ট পায়, কারণ সে যেমন নিজের সুচিত্রাকে হারিয়েছিল, তাই অন্য কারো সুচিত্রাকে সে হারাতে দিতে পারে না। কিন্তু হরি তাকে চুপ থাকতে বলে। সে নিজে নাকি ম্যানেজ করে নেবে, সে শুধুমাত্র চুপ থাকুক এটাই বেশি হবে। শ্যালু, অশোক এবং হরি এরা তিনজনে টিভি দেখছে, কিন্তু হরি শ্যালুর সাথে একটু একলা সময় কাটাতে চায়। যার কারণে সে শহরে তার বোনকে কল করে। তাকে বলে অশোককে কল করে ওকে ব্যস্ত রাখ। যেমন কথা তেমন কাজ। আর এখানে শ্যালুর সাথে কথা বলার চেষ্টা করলেও শ্যালু যেন তার সাথে কথা বলায় তেমন আগ্রহ প্রকাশ করছে না, কারণ তার কাছে করার মতো কিছু নেই। রাতে তার সাথে দেখা করে সে নিজেই তাকে জানাচ্ছে, আমার হাতে করার মতো কিছুই নেই, যেটা হবার নয় সেটার পেছনে লেগে লাভ নেই। এভাবে পড়ে আছো তুমি, আমার ভালো লাগছে না এটা দেখে। হারি তাকে বলে, আমার এই অবস্থা দেখে তোমার ভালো লাগছে না এটাই যথেষ্ট। তুমি আমাকে ভালোবাসো কিনা সেই ঝামেলায় জড়াতে যাব না। তুমি ওপরে ওপরে যতই বলো, আমি জানি কতটা ভালোবাসো আমাকে। দেখতে থাকো। এখন বিষয়টা হলো শ্যালুর বিয়ের শপিং করতে যেতে হবে। এখানে শ্যালুর যে হবু বর সে একটু লুতুপুতু টাইপের, বেশি কারোর সাথে মেশে না, সারাক্ষণ মোবাইলেই থাকে। আর তার শপিং নাকি অনলাইনেই সে করে ফেলেছে। এই শুনে তাদের কাজের মেয়ে বলে, বিয়েটাও অনলাইনে করে নিয়েন। এখানকার চ্যাপ্টার ক্লোজড। কিন্তু যখন হ্যারি জানতে পারে যে শ্যালুর বাবা নাকি শপিংয়ে তাদের সাথে যাবে না, তখন সে সরাসরি তার কাছে চলে যায় এবং তাকে বলে, আমি জানি কিছু ছোট মুখে বড় কথা বলতে চলেছি, কিন্তু আজকে যদি আপনি এভাবে বসে থাকেন তাহলে পরে আফসোস করবেন। শ্যালুর বিয়ে হয়ে যাবে, তারপর শুধুমাত্র বিশেষ কিছুদিনেই তার সাথে আপনার দেখা হবে। এটাই আপনার সুযোগ হবে তার সাথে বেস্ট একটা মুহূর্ত কাটানোর। তাই সময়টা হাতছাড়া করবেন না, চলুন আমাদের সাথে, গাড়িতে জায়গা আছে। আর এর পরের মুহূর্তে আমরা দেখতে পাই সে বাইরে আসছে, তাদের সাথে যাবে সে। সেখানে গিয়ে তারা প্রত্যেকেই একের পর এক শাড়ি পছন্দ করছে এবং ফাইনালি কয়েকটা শাড়ি তারা পছন্দ করে ফেলেছে। এখন এগুলো নিয়ে তারা প্যাক করে চলে যাবে। তখনই হ্যারি ওখানে চলে আসে আর সবাইকে বলে, একটু দাঁড়ান, শ্যালুকে জিজ্ঞেস করেছেন তার কি পছন্দ হয়েছে নাকি? কিন্তু তারা তো বলে যে শাড়ি তো সুন্দর, পছন্দ হবে না কেন? এতে হ্যারির উত্তর হলো, সুন্দর এক জিনিস আর পছন্দ হওয়া আরেক জিনিস। শ্যালুকে জিজ্ঞেস করা হলে তাদের প্রত্যেককে সে জানায় তার নাকি শাড়িটা পছন্দ হয়নি। আর এটা শুনে তারা প্রত্যেকেই অবাক, তারা কি করতে চলেছিল, শ্যালু তাদের বলল না কেন?
আর এখানেই শ্যালুর সব থেকে বড় সমস্যা, সে মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না। রাত হলে ডিনারের সময় আমরা তাকে দেখতে পাই, সেখানে সবাই ভাগে ভাগে খাবার খায়, সবাই একসাথে কখনো বাড়িতে খাবার খেতে আসে না। আর এই শুনে হ্যারি প্রথমে শ্যালুর দাদামশাইয়ের কাছে যায় আর প্রথমে তার সাথে ভাব জমায়। কথায় কথায় এখানে আমরা জানতে পারি শ্যালুর বাবার সাথে তার দাদামশাইয়ের এরকম বিরোধ কেন। তার বাবা নাকি অকর্মণ্য ছিল, কাজকাম করতো না, নিজের পায়ে দাঁড়াতে পারেনি তখনও। শ্যালুর দাদামশাই তাদের ফ্যামিলিটাকে ধরে রেখেছিল, তবে শ্যালুর বাবার প্রতি সে অনেকটাই বিরক্ত ছিল। আর কতদিন আমি তোদেরকে ধরে রাখবো, আর তার নিয়ে এই 2 সন্তান হয়ে গেল। আমি বুঝতে পারছি না এটা আমার জন্য খুশি নাকি দায়িত্বটা বড় হয়ে গেল। বাচ্চাটা তো নিষ্পাপ, কিন্তু তার কপাল খারাপ যে সে এমন বাবার ঘরে এসেছে। আর এই শুনতে পেরে সব থেকে বেশি কষ্ট লাগে তার বাবার। সে সিদ্ধান্ত নিয়ে নেয়, বাড়ি ছেড়ে চলে যায় সে। কিন্তু আজ এতটা বছর পর তার সাথে দেখা হলেও সে তার সাথে এমন ব্যবহার করছে যেন সে কেউ নয়। সমস্ত কথা তারা প্রত্যেকে দেওয়ালের ওপার থেকে শুনছিল। আজ পর্যন্ত নাকি তার সাথে একটা কথাও বলেনি সে। তার দাদা তাকে জানায়, মরার আগে আমার শেষ ইচ্ছাটা কি জানো? আমার ছেলে যেন আমার সাথে একটাবার কথা বলুক। আর হ্যারি তাকে সরাসরি বলে ওঠে, আপনি কি একবারও চেষ্টা করেছেন তার সাথে কথা বলতে? বাঘ সবসময় প্রথম কদম নিজে নেয়, চেষ্টা করেই দেখুন। এই শোনার পর সে আজ প্রথম তার ছেলেকে নাম ধরে ডাকছে, কিন্তু সে সাড়া দিচ্ছে না বলে তাকে সে বারবার ডাকছে। তাকে বলে, আমি মানছি আমি দোষ করেছি, ক্ষমা চাইছি, মাফ করে দে আমায়, আমার সাথে কথা বল। তোকে দেখে তো আমার এখন গর্ব হয়, তুই বুঝিস না কেন? আমি তোর পায়ে পড়ছি। আর এখানেই ছেলে তার বাবাকে জড়িয়ে ধরে। তাদের সম্পর্কটা আগের মতো হয়ে গেল। পরবর্তী সময়গুলোতে এভাবেই সুন্দরভাবে সময় যাচ্ছে। বিয়েতে কীর্তিও এসেছে। কীর্তিকে হ্যারি বলছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমার চেষ্টার দ্বারা শ্যালুর সাথে তার বাবার সম্পর্কটা ভালো হচ্ছে, কিন্তু এই ভয়ও লাগছে যে আমার থেকে আবার সে দূরে সরে যাচ্ছে না তো। কিন্তু আমি বিশ্বাস রাখবো একদম শেষ মুহূর্ত পর্যন্ত। শ্যালু কখন নিজের মুখে তার বাবাকে বলবে যে সে আমাকে চায়। বিয়ের আগে একটা প্রোগ্রামের মধ্যে হ্যারি সবাইকে জানায় যে এই বিয়েতে সবার অনুভূতিটা কেমন, সে বিষয়ক সেই ঘটনাগুলো সবার সামনে সে উপস্থাপন করবে। কেউ নাকি জানতো না যে লুকিয়ে লুকিয়ে তাদেরকে ভিডিও করা হচ্ছিল। আর এখানে আমরা এই বিয়েতে প্রত্যেকের অনুভূতি সম্পর্কে জানতে পারি। কিছু কিছু বিষয় মজার ছিল, তবে শ্যালুর মা এবং তার বাবার কথাবার্তায় শ্যালুর প্রতি একটা আলাদা ভালোবাসার প্রকাশ হচ্ছে। শ্যালুর বাবা তখন বলেছিল, আমার মেয়েকে আমি তার ইচ্ছার সব কিছু দিতে চাই, তাকে আমি সব সময় খুশি দেখতে চাই। এভাবে সময় যাচ্ছে। কোনো এক সময় আমরা শ্যালুকেও দেখতে পাই, সে আর সহ্য করতে পারছে না, কি করবে সবই তার হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এই ঘটনা তার বাড়ির কাজের মেয়েটার চোখে পড়ে যায়। আর সে শ্যালুর মাকে এটা বলে, আমার মনে হচ্ছে শ্যালু হয়তো তার বিয়েতে খুশি নয়। এই শুনে শ্যালুর মা তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুই কি আসলেও বিয়েতে খুশি? আর এটা শুনে প্রথম সে তাকে একটু রাগ দেখিয়ে বলছে, তোমার কি মনে হয় না এটা আরও আগে জিজ্ঞেস করা দরকার ছিল? তবে থাক, তোমরা তো খুশি, সেটাই যথেষ্ট। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। হঠাৎ শ্যালুর বাবার কাছে খবর চলে আসে শ্যালুকে নাকি কিডন্যাপ করে নেওয়া হয়েছে। ওই যে প্রেসিডেন্টের শালা, সে করেছে এই কাজ। আর এই শোনার সাথে সাথে শ্যালুর বাবা ডাইরেক্ট হ্যারিকে কল করে, শ্যালুকে বাড়ি নিয়ে আসার দায়িত্ব তোমার। সে ওখানে পৌঁছে যায়, বরঞ্চ তাকে ধন্যবাদ জানায়। শ্যালুর বাবা তাকে পছন্দ করে এটা সে বুঝে গিয়েছিল, কিন্তু তার সাথে তার কানেকশন হয়েছে কিনা সেটা বোঝার দরকার ছিল। আর এতে করে সে বুঝে গিয়েছে তাদের প্রত্যেককে ধোলাই করে শ্যালুকে নিয়ে সে বাড়ি ফিরে যাচ্ছে। আর ওদিকে আমরা দেখতে পাই শ্যালুর হবু বর তার কিডন্যাপ হওয়া বিষয়ে শুধু শুধু মাথা গরম করছে। কিচ্ছু করতে পারে না ঠিক আছে, কিন্তু তার কথাবার্তার মধ্যেও আমরা বেয়াদবির একটা ফিল পাচ্ছি। হ্যারির নামেও সে উল্টাপাল্টা কথা বললে মহর্ষি এসে তাকে থামায়। আর এখানে মহর্ষি সবার সামনে হ্যারি এবং শ্যালুর ব্যাপারে সমস্ত সত্য কথা বলে দেয়। তারপর হ্যারি এখানে চলে আসে। এখানে আসার পর হ্যারি নিজেও বুঝতে পেরে যায় যে এখন আর তার সত্যটা চাপিয়ে রেখে লাভ নেই। সবার সামনে শ্যালুর হবু বর হ্যারিকে উল্টাপাল্টা কথা বলছে, কেউ তাকে আটকাচ্ছে না। হ্যারি সবাইকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তখনই শ্যালু হ্যারিকে বলে, চলে যাও এখান থেকে। আসলে সে তার বাবার অপমানটাকে সহ্য করতে পারবে না, সে নিজের ইচ্ছাটাকে এবারও চাপিয়ে রাখলো। হ্যারি তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু হ্যারিকে সে শক্ত কথা বলে দেয়, চলে যাও এখান থেকে, আমি তোমায় অনুরোধ করছি চলে যাও। সেখান থেকে হ্যারি চলে যায়। তখন শ্যালুর হবু বর তার বাবাকে বলে, সে যেমনই হোক আমি বিয়েটা ভেঙে দিয়ে অশান্তি করতে চাই না, বিয়ে আমি করব। মনে করেন আপনাদের ওপর দয়া করলাম। অর্থাৎ ছেলেটার মধ্যে আদব বলতে কোনো বিষয় নেই। শ্যালু কিছু করতে পারছে না। এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে তাদের 2 পরিবারের মধ্যে যে নতুন সম্পর্কটা গড়তে চলেছে সেই সম্পর্কটাও ভেঙে যাবে। আর তার বাবার অপমানটা হলো মুখ্য বিষয়। সে কি করবে, নিজের চাওয়াটাকে প্রাধান্য দেবে নাকি পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলবে? ওদিকে হ্যারি চলে গিয়েছে। মহর্ষিকে সে বলছে, আর কিছুটা সময় চুপ থাকলে কি হতো, সব কিছু তো আমার প্ল্যানিং মতোই হচ্ছিল, কিন্তু এখন তাদের হাতে করার মতো কিছুই নেই। তবে হয়তোবা কিছু আছে, সেটা হলো শ্যালুর হাতে। তার বাবার পাশে এসে বসে আছে। তাকে সে বলছে, আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে কথাগুলো বলছি কারণ আপনার পদক্ষেপের বিরুদ্ধে যাব আমি।
এখানে এই প্রথম শ্যালু তার বাবার সাথে খোলাখুলি কথা বলছে। তার বাবাকে সে জানাচ্ছে হ্যারি তার জীবনে কেমন স্থান দখল করেছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, আমি বুঝতে পারছি না কোনটা করা ঠিক হবে, এমন একটা মানুষের সাথে থাকা যে নাকি আমার থেকেও আমাকে বেশি ভালো বোঝে, নাকি এমন একটা মানুষের সাথে থাকা যার সাথে সবসময় আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি বুঝতে পারছি না, আমি পারি না নিজের ইচ্ছাকে প্রকাশ করতে, কিন্তু ও তো আমার না বলাতেও সব বুঝতে পারে। সে বলে, ও যদি শুধুমাত্র আমার ভালোবাসা হতো তাহলে হয়তোবা ছেড়ে থাকতে পারতাম, কিন্তু আসলে ও তো আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি কি করে থাকবো তাকে ছাড়া। আজ নাকি সে তার বাবার সাথে কথা বলতে পারছে, এটাও শুধুমাত্র হ্যারির কারণে। এই বলে সে চলে যায়। তার বাবাকে আমরা চুপচাপ বসে থাকতে দেখি। কি করবে সে? সিন চেঞ্জ হলে দেখা যায় সেই পুরনো স্কুটার, যে স্কুটারে ছোট থাকতে সে তার মেয়েকে কখনো উঠাতে পারেনি। সেই স্কুটার নিয়েই সকালে সে শ্যালুকে নিয়ে বেরিয়ে পড়েছে। তারা স্টেশনে পৌঁছে যায়, কিন্তু দেখতে পায় হ্যারি সেখানে নেই। তারা ফিরে যাবে, ঠিক তখনই তারা হ্যারির গলার আওয়াজ শুনতে পায়। হ্যারি তার বাবার সাথে কথা বলছে, আমি সব বুঝতে পেরেছি, ফ্যামিলি মানে মুম্বাইয়ের পরিষ্কার বীজ। আর এখানে শ্যালু তাকে গিয়ে জড়িয়ে ধরে। শ্যালুর বাবা তাকে বলে, আজ প্রথম আমার মেয়ে আমার সাথে কথা বলেছে। আজ প্রথম আমি বুঝতে পেরেছি আমার মেয়ে আমাকে কতটা ভালোবাসে, শুধুমাত্র তোমার কারণেই। তবে এখানে শ্যালু আবার হ্যারিকে বলে, ভালোবাসো আমাকে, তাহলে চলে যাচ্ছিলে কেন আমাকে ছেড়ে? আর হ্যারি এখানে শুরু হয়ে যায়, সেই শুরু থেকে আজ পর্যন্ত এত কিছু করলাম, ছেড়ে যাবো এজন্যই? এত জলদি হার মানার পাত্র আমি নই। আর বলার সাথে সাথেই শ্যালুর বাবার মোবাইলে কল চলে আসে। ওদিক থেকে জানা যায় বরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানেই সে বুঝে যায় যে এটা হ্যারির কাজ। ওদিকে বরকে মহর্ষি ধরে নিয়ে গিয়েছে। তারপর যা হওয়ার তাই হয়। শ্যালু এবং হ্যারির বিয়ে হয়েছে 2টা বছর হয়ে যায়। শ্যালু তার বাবার সাথে কিছুদিন থাকতে গিয়েছে, তাদের ছোট্ট একটা মেয়েও আছে। ওদিকে শ্যালু নেই দেখে হ্যারি যখন তার উপর রাগ হয়, তার বাবা তাকে বলে, কি জামাই বাবু, আমার মেয়ে যদি বেশি জ্বালিয়ে থাকে তাহলে রেখে দেই আমার কাছে। আর এখানে এসে চুপ হয়ে যায়। যাক, গল্পটাও আমরা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তা লাইক করে আমাকে জানাও। আমাকে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলতে পারো, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই শুধুমাত্র সিনেমার নামকে এই বলে চালাও। আসলে সিনেমার নামটা আমি তোমাদের জানাচ্ছি না বা কোথাও লিখে দিচ্ছি না, এখানে কারণ আছে একটা। আর সেই কারণটাও আমি সরাসরি এখানে বলতে পারছি না। সেটা জানতে হলে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে মেসেজ দিতে পারো। আর স্ক্রিনে ভেসে ওঠা দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটা দেখা শুরু করো। অবশেষে ভিডিওটা তুমি এই পর্যন্ত দেখেছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।